This must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. শেখ হাসিনার ফাঁসির রায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে। এদিকে আজ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল হয়। ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এই ঘোষণা সবার সামনে বলেন। এই নিয়ে আওয়ামী লীগ কর্মীরা এবার রাজপথে নেমেছে। আগামী নির্বাচনে সেনাবাহিনীর যুগান্তকারী ভূমিকার আভাস, যে ভূমিকা বিএনপির সব স্বপ্ন খান খান করে দিবে, চুরমার করে দিবে এবং বিএনপিকে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিবে। লড়াই হয় কিন্তু বাঘের সিং। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি হচ্ছে বাঘ সিং, কিন্তু এখন আওয়ামী লীগ মাঠে। এখন বাঘের সাথে শিয়াল পারবে কি? হ্যাঁ, আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আমি পরোয়া করি না। আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া জরুরি, কারণ কমনওয়েলথ নীতির উপর প্রতিষ্ঠিত এই সংস্থাটি মনে করে একটি প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হলে প্রক্রিয়াগত ন্যায্যতার মানদণ্ড পূরণ হয় না। দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে, আওয়ামী লীগকে পুনরায় খেলা ফেরানো। ডক্টর ইউনূস যদি এটা ভরসা করে থাকে আমেরিকা ওনার সাথে আছে, তো ভুল, তাহলে তো ওবামা পাশে। এখন ওবামায় ক্ষমতা নাই। বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান। বাংলাদেশ বর্তমানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে। এইদিকে আজকে শেখ হাসিনার ফাঁসি নিয়ে নতুন একটি সিদ্ধান্ত আসে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল এবং এইটাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের উপর চাপ দেয় এবং ডক্টর ইউনূসের উপর চাপ দেয় যাতে সেই রায়টি তুলে নেওয়া হয় এবং শেখ হাসিনাকে নির্দোষ বলে তাকে আবারও ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হয়। এখন আমরা দেখতে পারি আওয়ামী লীগের সেই জল্পনা কল্পনাগুলো সঠিক হয়েছে এবং তাদেরকে অনেকে সরাসরি সাপোর্ট দিচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর কি কি অবস্থা হয় বাংলাদেশের এবং শেখ হাসিনা কিভাবে আসে বা ক্ষমতায় বসে, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসলে আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এতদিন সবাই ধরেই নিয়েছিল যে এই বিচারে শেখ হাসিনার কঠিন শাস্তি হওয়াটা সময়ের ব্যাপার মাত্র, কিন্তু হঠাৎ করেই এমন সব আইনি যুক্তি আর আইনের ধারা সামনে আসতে শুরু করেছে যা পুরো মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আইনজীবীদের আড্ডায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে যে মামলার ভিতে বড় ধরনের ফাটল ধরেছে, আর এই আইনি ফাটলগুলো যদি সত্যি আদালতে প্রমাণ করা যায় তবে প্রসিকিউশনের সাজানো সব পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে তা বিচারপতি এবং প্রসিকিউটরদের জন্য সত্যিকার অর্থেই এক বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। সবাই অপেক্ষা করছেন রায়ের জন্য, কিন্তু আইনের গভীর মার পেয়েছে যারা বোঝেন তারা এখন ভিন্ন কথা বলছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজার সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ, কারণ আবেগ দিয়ে হয়তো আন্দোলন করা যায়, কিন্তু আদালতে বিচার করতে হয় শক্ত তথ্য প্রমাণ আর আইনের ধারার উপর ভিত্তি করে। আর ঠিক এই জায়গাতেই শেখ হাসিনার আইনজীবীদের হাতে এমন কিছু ত্রুটির তাস চলে এসেছে যা প্রসিকিউশন টিমের হিসাব নিকাশ উল্টো করে দিচ্ছে। মামলার সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে যেটি সামনে আসছে তা হলো পুলিশি অ্যাকশনের আইনি ভিত্তি। এতদিন বলা হচ্ছিল যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসনের নিজস্ব আইন বা পিআরবি এবং দেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বিষয়টি মোটেও একরেখা নয়। পুলিশের নিজস্ব আইন মেনে কিছু ক্ষমতা তাদের দেওয়া যাচ্ছে যা ব্যবহার করে তাদের ওপর নির্দেশ ছাড়াই গুলি চালাতে পারে। এই পয়েন্টটি যদি আদালতে জোরালোভাবে উপস্থাপন করা হয় তবে হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা কঠিন হয়ে পড়বে। ডিএমপি কমিশনারের সাম্প্রতিক একটি বক্তব্য এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের 153 নম্বর প্রবিধান এখন টক অব দ্য কান্ট্রি। এই আইনে স্পষ্ট বলা আছে তিনটি বিশেষ পরিস্থিতিতে পুলিশ কারো নির্দেশ ছাড়াই গুলি চালাতে পারে। প্রথমত, যখন পুলিশের নিজের জীবন বা সাধারণ জনগণের জানমাল চরম হুমকির মুখে পড়ে তখন আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালাতে পারে। দ্বিতীয়ত, যখন কোনো বেআইনি সমাবেশ বা দাঙ্গা এমন ভয়াবহ রূপ নেয় যে তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়ে তখন জানমাল রক্ষার্থে পুলিশ বল প্রয়োগ করতে পারে। তৃতীয়, কোনো দাগী আসামি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি যদি পালানোর চেষ্টা করে তবে তাকে থামানোর জন্য পুলিশ ফায়ার ওপেন করতে পারে। এই আইনের ধারাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় জুলাই ও আগস্ট মাসের উত্তাল দিনগুলোতে পুলিশ অনেক ক্ষেত্রেই তাদের স্থাপনা বা সরকারি সম্পদ রক্ষার্থে অ্যাকশনে গিয়েছিল। মেট্রো রেলে আগুন দেওয়া বা বিটিভি ভবনে হামলার ঘটনাগুলো এর বড় উদাহরণ। এখন আদালতে যদি প্রমাণ হয় যে পুলিশ সদস্যরা শেখ হাসিনার নির্দেশে নয় বরং নিজেদের প্রাণ বাঁচাতে বা সরকারি সম্পত্তি রক্ষা করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুলি চালিয়েছিল তবে সেই দায়ভার কোনোভাবেই সাবেক প্রধানমন্ত্রীর ওপর চাপানো যাবে না, কারণ পুলিশ রেগুলেশন অনুযায়ী অন ডিউটি পুলিশ অফিসারের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার আইনগত এখতিয়ার রয়েছে। এই একটিমাত্র আইনি পয়েন্ট পুরো গণহত্যার অভিযোগকে প্রশ্নবিদ্ধ করে ফেলার মতো ক্ষমতা রাখে। এর সাথে যুক্ত হয়েছে আরও একটি বড় আইনি বিতর্ক যা তুলে ধরেছেন দেশের প্রবীণ আইনজীবীরা। বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো ব্যক্তিরা যখন ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তখন তা আর রাজনৈতিক বক্তব্য
বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ফজলুর রহমান স্পষ্ট ভাষায় বলেছেন যে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যদি হয়েছিল একান্তই 1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবদরদের বিচার করাই ছিল এই আইনের মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন উঠছে 2024 সালে একটি রাজনৈতিক আন্দোলন দমানোর ঘটনাকে কি 1971 সালের যুদ্ধের সাথে তুলনা করা যায়? কারণ শেখ হাসিনার সরকার একটি রাজনৈতিক বা গণতান্ত্রিক আন্দোলনের মুখোমুখি হয়েছিল। এটিকে যদি যুদ্ধ বা ওয়ার ক্রাইম হিসেবে সংজ্ঞায়িত করতে হয় তবে তার আইনি ব্যাখ্যা হতে হবে অত্যন্ত শক্তিশালী। অ্যাডভোকেট ফজলুর রহমানের মতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হতে পারে, কিন্তু তারা যুদ্ধ অপরাধী নয়। তাই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার করাটা আইনের দৃষ্টিতে সঠিক হচ্ছে না। যদি উচ্চ আদালতে এই যুক্তিটি টিকে যায় তবে বিচারপতি গোলাম মর্তুজার ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়ায় বাতিল হয়ে যেতে পারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিজেও একজন অভিজ্ঞ আইনজীবী এবং অতীতে তিনি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের পক্ষে আইনি লড়াই চালিয়েছিলেন। আইনের এই সূক্ষ্ম বিষয়গুলো তার অজানা নয়। এখন তিনি যখন প্রসিকিউটর হিসেবে উল্টো ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তখন তার নিজের পুরনো যুক্তিগুলোই তার সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অতীতে তিনি যেসব আইনি পয়েন্ট তুলে ধরে ট্রাইব্যুনালের বিরোধিতা করেছিলেন, আজ শেখ হাসিনার আইনজীবীরা ঠিক সেই পয়েন্টগুলোই ব্যবহার করে প্রস্তুতি নিচ্ছেন। আইনের এই অদ্ভুত সমীকরণ তাজুল ইসলামের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। বিচারপতি গোলাম মর্তুজা এবং তার ট্রাইব্যুনাল যদি 1973 সালের আইনের দোহাই দিয়ে এই বিচার কাজ জোর করে চালিয়েও যান, তবু উচ্চ আদালতে বা আন্তর্জাতিক মহলে এই রায় টেকানো কঠিন হতে পারে। কারণ গণতান্ত্রিক আন্দোলনের দমনপীড়ন এবং যুদ্ধাপরাধ বা গণহত্যা এক জিনিস নয়। এই বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রায়ের ভিত্তি যদি দুর্বল হয় তবে তা বহির্বিশ্বে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। আর প্রসিকিউশন নিশ্চয়ই চাইবে না এমন কোনো রায় আসুক যা পরবর্তীতে বাতিল হয়ে যায়। সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকে এই ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করা হচ্ছে। তাদের অভিযোগ এই বিচার প্রক্রিয়াটি সম্পূর্ণ সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ করে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আইন সংশোধন নিয়ে বড় ধরনের সাংবিধানিক প্রশ্ন রয়েছে। বর্তমানে দেশে কোনো নির্বাচিত সংসদ নেই। সংবিধান অনুযায়ী আইন সংশোধনের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে থাকে, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আইন সংশোধন করছে এবং সেই আইনের ভিত্তিতে বিচার চালাচ্ছে। আইনজীবীদের একটি বড় অংশ মনে করছেন সংসদ ছাড়া এভাবে আইন পরিবর্তন করে বিচার করাটা অবৈধ ও অসাংবিধানিক। সজীব ওয়াজেদ জয়ের এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তবে পুরো বিচার প্রক্রিয়া অবৈধ হয়ে যাবে। আর তখন শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া যে কোনো রায় বা দণ্ড আপনা আপনি অকার্যকর হয়ে যাবে। এটি প্রসিকিউশনের জন্য এক বড় পরাজয় হিসেবে গণ্য হবে। বিচারপতি গোলাম মর্তুজার জন্য এটি হবে বিব্রতকর, কারণ তিনি যে আদালতের প্রধান সেই আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া আসামি পক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগও মামলাটিকে দুর্বল করে দিচ্ছে। ন্যায় বিচারের মূলনীতি হলো অভিযুক্ত ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া, কিন্তু অভিযোগ রয়েছে যে স্বৈরাচার হাসিনার আইনজীবীদের আদালতে ঢুকতেই বাধা দেওয়া হয়েছে। এমনকি প্রসিকিউশন নিজের পছন্দ মতো আইনজীবীকে আসামি পক্ষের আইনজীবী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে বলেও জানা যাচ্ছে। যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে তা ন্যায় বিচারের পরিপন্থী। বিশ্বের যে কোনো আদালতে এই বিষয়টি আসামি পক্ষের জন্য বড় সুবিধা এনে দেবে। জুলাই মাসের আন্দোলনে শুধুমাত্র বিক্ষোভকারীরাই হতাহত হয়নি, বরং অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং তাদের স্থাপনায় হামলা হয়েছে। এই বিষয়গুলো তদন্তে কতটা উঠে আসছে তা নিয়েও আইনজীবীরা সন্দিহান। অভিযোগ করা হচ্ছে যে তদন্ত শুধুমাত্র একপাক্ষিক হচ্ছে, অর্থাৎ শুধুমাত্র আন্দোলনকারীদের উপর হামলার তদন্ত হচ্ছে, কিন্তু পুলিশের উপর হামলার ঘটনাগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে। একটি পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত ছাড়া কোনো মামলার রায় গ্রহণযোগ্য হতে পারে না। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আগে ঘটনার তদন্তের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করেছিল, কিন্তু বর্তমান প্রশাসন সেই কমিশন বাতিল করে দিয়েছে। এতে করে তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে। প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা এবং চেইন অব কমান্ডের বিষয়টি প্রমাণ করা বেশ জটিল। বিশেষ করে যখন পুলিশ আইনে স্পষ্ট বলা আছে যে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে পুলিশ নিজে গুলি চালানোর সিদ্ধান্ত নিতে পারে। যদি প্রমাণ হয় যে পুলিশ সদস্যরা নিজেদের জীবন বাঁচাতে বা সরকারি সম্পদ রক্ষায় গুলি চালিয়েছিল, তবে গণহত্যার অভিযোগ বা ম্যাস কিলিং অর্ডার দেওয়ার অভিযোগ প্রমাণ করা প্রায় অসম্ভব। এই আইনি ফাঁকফোকরগুলোই এখন শেখ হাসিনার জন্য রক্ষা কবচ হয়ে উঠতে পারে। এই আইনি লড়াই এখন দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। একদিকে তাজুল ইসলামের নেতৃত্বাধীন প্রসিকিউশন টিম চাইছে দ্রুততম সময়ের মধ্যে স্বৈরাচার হাসিনার শাস্তি নিশ্চিত করতে, অন্যদিকে আইনি বিশেষজ্ঞরা এবং বিরোধী পক্ষের আইনজীবীরা একের পর এক আইনি পয়েন্ট তুলে ধরে মামলার দুর্বলতাগুলো সামনে আনছেন। বিচারপতি গোলাম মর্তুজার কাঁধে এখনও গুরুদায়িত্ব। তাকে প্রমাণ করতে হবে যে এই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক প্রতিহিংসার মঞ্চ নয়, বরং ন্যায় বিচারের স্থান। কিন্তু পারিপার্শ্বিক ঘটনা এবং আইনি জটিলতা সেই পথকে ক্রমেই সংকুচিত করে তুলেছে। সাধারণ মানুষ হয়তো আইনের এত খুঁটিনাটি বোঝেন না, কিন্তু তারাও এখন বুঝতে পারছেন যে বিষয়টি যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ নয়। শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী নেত্রীর বিচার করতে হলে যে পরিমাণ নিশ্চিদ্র আইনি প্রস্তুতি দরকার, প্রসিকিউশনের হাতে সম্ভবত তার ঘাটতি রয়েছে। আর এই ঘাটতি শেষ পর্যন্ত পুরো মামলাটিকে ডুবিয়ে দিতে পারে। যদি শেষ পর্যন্ত উচ্চ আদালত বা আন্তর্জাতিক চাপের রায় বাতিল হয়ে যায় তবে তা বর্তমান সরকারের জন্য বড় ধাক্কা। বিচারপতি গোলাম মর্তুজা এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে চাপের মুখে রয়েছেন তা অস্বীকার করার উপায় নেই। তাদের এখন প্রতিটি পদক্ষেপ পা ফেলতে হচ্ছে খুব সাবধানে, কারণ একটি ভুল সিদ্ধান্ত বা দুর্বল আইনি যুক্তি পুরো মামলাটিকে ধূলিসাৎ করে দিতে পারে। আর তখন এই স্বৈরাচার হাসিনার রায় বাতিল হওয়া কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। আদালতের ভেতরের এই খবরগুলো যখন বাইরে আসছে তখন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ ভাবছেন বিচার হবেই, আবার কেউ ভাবছেন আইনি জটিলতায় সব আটকে যাবে। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর নিয়ে যে আলোচনা চলছে তা এখন নতুন মোড় নিয়েছে। রায় ঘোষণা হলেই তা তো কার্যকর হবে এমন নিশ্চয়তা আর পাওয়া যাচ্ছে না, বরং রায় বাতিলের সম্ভাবনায় আইনি যুক্তিতে জোরালো হয়ে উঠছে। জাতি হিসেবে বাঙালি কখনো ভালোটা শিখে না, খারাপটাই শিখে। ধরেন আমি আজকে যেটা সমালোচনা করতেছি, কালকে হয়তো আমি ওই জায়গাতে বসলে আমি হয়তো একই কাজ করব, আমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে, তারপর সেও একই কাজ করবে। আমার কি পানিশমেন্ট হলো নাকি আমি রিওয়ার্ড পাইলাম ডাজন্ট ফ্যাক্ট। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে, জনগণের সামনে
একজন আরেকজনকে ধরেন মানে বক্তব্যের মাধ্যমে খারাপ বানানোর চেষ্টা করে। এটার একটা প্র্যাকটিস এবং আলাদা ক্লাস মনে হয় নিজেদের মধ্যে, যে দেখো আমার দলের অমুক নেতা, তুমি বিপরীত দলের সর্বোচ্চ নেতারা নিয়ে কতটুকু গালি দিতে পারবা, কতটুকু বানায় বানায় কথা বলতে পারবা। এগুলা কিন্তু বাংলাদেশের ইতিহাস। আমরা এভাবেই চলতেছি রাজনৈতিক ভাবে। কিন্তু সকল কিছুর মধ্যে একটা জিনিস কমন, এটা হচ্ছে পরিবারতন্ত্র। আজকের দিনে বিএনপিকে ভাঙার জন্য আওয়ামী লীগ সরকার অনেক চেষ্টা করছে, বিকল্প বিএনপি হিসাবে অনেককে এখানে একটা টিম তৈরি করার চেষ্টা করছে, অনেক প্রলোভন দেখানো হয়েছে, অনেকে প্রলোভনে পাও দিছিলেন, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ দিন শেষে বিএনপি মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক জিয়া, বেগম খালেদা জিয়া, বা পরবর্তী সময় ওনাদের জেনারেশন হবে। তদ্রুপ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ রেহানা বা পুতুল জয় যারা আছেন তারা। এখন এমনটা কি সম্ভব যে ধরেন একটা আওয়ামী লীগ তৈরি হবে আর এটার মধ্যে শেখ হাসিনাকে বাদ দিয়া, শেখ পরিবারকে বাদ দিয়া, নতুন ভিন্ন কিছু ক্লিন ইমেজের মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করা হবে? যে শেখ হাসিনার তো ফাঁসির রায় হয়ে গেছে, তিনি পলাতক আছেন, কার্যক্রম নিষেধাজ্ঞা আছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, তো নির্দিষ্ট সময় পর তুলে দিলে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে। তো সেই কর্মকাণ্ডটা কারা করবে? সেই কারার জন্য নতুন একটা পরিকল্পনা আসছে সম্ভবত। আর এটা নিয়ে অলরেডি কিন্তু একটু আলোচনা মাঠে চলে আসছে। আলোচনার সূত্রপাতটা হচ্ছে সর্বশেষ আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক এমপিরা গ্রেপ্তার হয়েছিলেন। এর মধ্যে সাবের হোসেন চৌধুরী, খুবই ক্লিন ইমেজের একজন মানুষ, তিনিও কিন্তু গ্রেপ্তারের পর পরপর জামিন পেয়ে গেলেন। এরপরে আপনার সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত 3টি দেশের রাষ্ট্রদূতদের একটা গোপন বৈঠক চলছিল, সেখান থেকে আলোচনাটা সামনে আসে। আরেকজন হচ্ছেন আমাদের শিরিন শারমিন চৌধুরী, তিনি আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে আপনার কি বলা হয় যে সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে সাবের চৌধুরী ওনার নাম আছে। আর নাম আছে আমাদের আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র শেলিনা হায়াত আইভির নাম, যদিও সে আইভি এখনো জেলে আছেন। তার কয়েকটা মামলায় জামিন হওয়ার পরেও আবার নতুন করে কয়েকটা মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন চৌধুরীর নাম। সাবের হোসেন চৌধুরী চয়েস 3। আচ্ছা, ওনার নাম কেন আসছে? 24-এর 5ই আগস্টের পর ওনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি, তবে সূত্র বলছে তিনি সরকারের নজরদারির মধ্যে আছেন এবং তিনি বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য যারাই পাশ করুক তাদেরকে নির্বাচিত যারা হবেন ওই সকল সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার লাগতে পারে, যার কারণে তিনি বাংলাদেশে আছেন, নজরদারিতে আছেন। আর এখন যেহেতু তারা ক্ষমতায় নাই, তো আলোচনায় তারা থাকার সুযোগ নাই, বা এখন চুপচাপ থাকাটাই ওনাদের জন্য শ্রেয় বা আছেন। তো এখন যতটুকু এগুলা কারা, এখন এই যে 3টা নাম আসছে, এই 3টা নামের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আসছে কারা? যে রাজনৈতিক বিশ্লেষকরা। এখন কারাই রাজনৈতিক বিশ্লেষক? এদেশের রাজনৈতিক বিশ্লেষকদেরও একটা দল প্রীতি আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগকে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন এবং পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে। প্রথম অংশটা জনগণ খাবে, যে ভুল স্বীকার করতে হবে। অবশ্যই মানুষ মাত্র ভুল, দল মাত্র ভুল করছে, যেটা সাজা হওয়ার সেটা সাজা হবে। আর সার্বিকভাবে গেল 17 বছর যে সকল অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু বাস্তব আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা মানে ডাইহার্ড ফ্যান ফলোয়ার আছেন, কর্মী আছেন, তারা এটা মনে না করলেও জনগণের একটা বড় অংশ কিন্তু এটা মনে করে, দলমত নির্বিশেষে। তবে দ্বিতীয় অংশটা যেটা বাংলাদেশের মধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা ডক্টর সরকারের উপর চাপ দিয়েছে এবং জাতিসংঘ অনেক বিবৃতি দিয়েছে। দিল্লিও অনেক আগে থেকে চেষ্টা করছে যে বাংলাদেশের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক সকল দলের অংশগ্রহণে, কিন্তু ডক্টর ইউনূস কোনো মতেই কান দিচ্ছে না এবং এই চাপকে উপেক্ষা করেই কিন্তু ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করছে, তাও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ওই নির্বাচনের বাহিরে রেখে। তারা মনে করছে বিগত শেখ হাসিনা সরকার 16 বছর এভাবে ক্ষমতায় ছিল, তিনিও কিন্তু জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিশ্বের অনেকগুলো দেশের কথা তোয়াক্কা না করে নির্বাচন দিয়ে ক্ষমতায় তো চলে এসেছে। কি এমন হয়েছে? কিছু তো হয়নি। কিন্তু তারা এটা ভুলে গিয়েছে ওই সকল কথা তিনি গুরুত্ব না দেওয়ার ফলে 5 আগস্ট এভাবে ভয়াবহ তার পতন হয়েছে। ষড়যন্ত্রমূলক ভাবে হোক আর যেভাবে হোক পতন তো হয়েছে। তোমরা যেদিকে এখন আগাচ্ছ তোমাদেরও পরিণতি সেম হবে, কেউ রক্ষা করার জন্য আসবে না। জাতিসংঘ তখন তোমাদেরকে নিয়ে বিবৃতি দিবে না, মানবাধিকার সংস্থা বিবৃতি দিবে না, এবং বিশ্বের অনেক প্রভাবশালী যে সকল দেশ আছে তারাও তোমাদের পক্ষে দাঁড়াবে না। এই পাকিস্তান মনে করছো যে তোমাদের পাশে এসে দাঁড়াবে, তারা পাশে এসে দাঁড়ালো কিছু করতে পারবে না। তুরস্ক মনে করছো পাশে এসে দাঁড়াবে, পাশে এসে দাঁড়ালো কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ভারত। এটা আমি কেন সবসময় বলি যে ভারতের পেটের ভিতর হচ্ছে বাংলাদেশ। তাই সর্বপ্রথম যদি কোনো দেশকে আমরা প্রায়োরিটি বেশি দিতে হয়, ভারতকে দিতে হবে। ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে পীড়িত করে ভারতের সাথে খেলার জন্য বসে থাকবো, সেটা কখনোই সম্ভব হবে না। কারণ তুরস্ক রিসেপ তাইয়িপ এরদোগান তিনি নিজেই অনেক ছাত্র হত্যা করে এখন ক্ষমতায় বসে আছে। আর
পাকিস্তানের মধ্যে তো আর্মিরাই দেশ চালাচ্ছে, নামে শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে বসেই রাখছে, কিন্তু ক্ষমতা সবকিছু আর্মির হাতে। তো তাদের কাছ থেকে গিয়ে আমরা গণতন্ত্র সবক নিব, তাদের কাছ থেকে গিয়ে আমরা। দর্শক আপনারা হয়তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে এখানে দেশের বর্তমান অবস্থা এবং শেখ হাসিনার যে একটা রায় হয়েছিল এইটা নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।